আমরা বিএনপির লোকজনরা ইদানিং খুব অপছন্দ করে, তারা মনে করতেছে আমি হুদাই বিএনপির টুপকিতে আঙুল দিতেছি। রোগ থাকলে টুপকিতে আঙুল দেওয়া লাগে, আপনাদের রোগ ধরা পড়েছে তাই দিছি, এরপরে দেওয়ার আগে এক্সকিউজ মি কয়ানিমনি, ইংরেজির যেহেতু কমো তাহলে ঠিকই কমো। তো বিএনপির নেতার মির্জা ফখরুলের কথা শুনলে মনে হয় যে এরা কেন হুদাই রাজনীতি করিছে। শুনে মনে হইতে পারে পিনাকি খুব বেয়াদবি করিচ্ছে, এরকম সিনিয়র রাজনৈতিক নেতাদের সম্পর্কে কথা কইছে, ওই কি কথা কওয়ার যোগ্যতা আছে না লেখাপড়া আছে। রাজনীতির র এরা বুঝে না, রাষ্ট্র বুঝে না, ক্ষমতাও বুঝে না। তাছাড়া এমনি এমনি একটা দল ইন্ডিয়ার কোলে চইরা বসে, এতে বোঝা যায় উনি রাজনীতি আর রাষ্ট্র বিষয়টা বুঝেন নাই। আসেন এই বিষয়টা একটু বিস্তারিত করে বুঝেনি। রাজনীতিতে ক্ষমতা বিষয়টা কি? ক্ষমতা মানে গায়ের জোর। আপনি আপনার শত্রুরা দাবরানের উপরে রাখবেন, তার দাঁড়াইতেই দিবেন না। আর আপনি যে তারা দাঁড়াইতে দিতেছেন না সেটা যে ন্যায্য, এইটার পক্ষে আপনি বয়ান উৎপাদন করবেন। হাসিনা ক্ষমতা কেন চলে গেল? চলে গেল দুইটা কারণে। নাম্বার ওয়ান, হাসিনা যে মাইর একাইটা যে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার ন্যায্যতা বা জাস্টিফিকেশন বা যৌক্তিকতা সে দিতে পারতেছিল না। আর দুই নাম্বার হইতেছে যে হাসিনার যে পুলিশ যারা গুলি করতেছিল, তাদের গুলি খাইও জনতা পিছু হটে নাই, পাল্টা মাইক দিয়া মাইরে ট্যাঙ্গি রেখেছে রাস্তায় রাস্তায়, থানা আক্রমণ করে পিঠা ছাতু করে দিছে, আওয়ামী লীগের গুন্ডাগুলোকে দোলাই দিয়া ফ্ল্যাট করে দিছে, গান গাইয়া হারমোনিয়াম বাজায় বিপ্লব হয় নাই, রক্তারক্তি করে পরাজিত করতে হয়েছে হাসিনাকে। এই বিপ্লবী সহিংসতা, আবার মাথায় রাখেন, বিপ্লবী সহিংসতা ছাড়া হাসিনা হটতো না। আমি কইছিলাম আমলাগুড়াকে ধইরা ফ্ল্যাট করে দেন, আর্মি 5 তারিখে গুলি বন্ধ না করলে আর্মিও ফ্ল্যাট হয়ে যেত। আমাদের তো একটারে গুলি করলে একটাই যায়, আর ওদের একটারে ফ্ল্যাট করে দিলে 1000টা পলাইতো। এইটা আপনারা কেউ কইবে না। বিপ্লব শুধু ওই ওই ঐশ্বরিয়া রায়ের ভুবন ভোলানো মুখশ্রী না। হ্যাঁ, বিপ্লবের একটা দুর্গন্ধযুক্ত আছে, ঐশ্বরিয়া রায়েরও আছে। ওই কথা আমরা স্বীকার করতে চাই না, কিন্তু 2 দিন হাগা বন্ধ হইলে জানবেন গুরুত্ব কত। ক্ষমতা হইতেছে এই হ্যাডম, আর এই হ্যাডম হচ্ছে প্রতিপক্ষের ক্ষতি করার ক্ষমতা, তার দাবড়ায় দেওয়ার ক্ষমতা। তাই দেখবেন যারা জনতাকে মোবিলাইজ করতে পারে, উদ্বুদ্ধ করতে পারে, তাদের শত্রু বানানো শুরু করছে বাঙ্গু এলিটেরা, বিএনপি বেশি কইরা। তাদের আশঙ্কা এরা যদি না থাইমা আমার উপরে চড়াও হয় তাহলে তো আমরা শেষ। এই ভয় থাকা ভালো। জনতার ভয়ে রাষ্ট্র প্রশাসন বড় লোকেরা যদি ভয় না থাকে তাহলে আবার লুটপাট শুরু করবে এরা। কোন কারণে আমার মাথায় আসে না, বিএনপির ইন্ডিয়ার কোলে গিয়া উঠতে হইলো। বিএনপি এখন হা কইরা উঠবে, কই আমরা ইন্ডিয়ার কোলে গিয়া উঠেছি? তাই একটা জিনিস কয়ে দিই, দেখে বুঝবেন যে বিএনপি ইন্ডিয়ার কোলে উঠেছে কিনা। দেখেন হাসিনার ইন্ডিয়ার সাথে কইরা যাওয়া চুক্তিগুলো বাতিল করে কিনা বিএনপি। ইন্ডিয়া বিএনপিরা বুঝেছে যে ইসলামপন্থীরা বড় হইতেছে, লীগ না থাকলে সে এটা সামলাইতে পারবে না। এটা দেখে আমার সেই জিয়ার আমলের কথা মনে পড়িচ্ছে। আওয়ামী লীগ তো 1975-এই শেষ হয়ে যায়। ও কিন্তু ওই সময় 1975 সালের পরে জিয়াও আওয়ামী লীগরে পলিটিক্যাল দুশ্মন হিসেবে পছন্দ করেছিল। কেমনে জানেন? তখন বিএনপি অবশ্যই জিততো, কিন্তু বিরোধী দল হইতো খন্দকার মোস্তাকের পার্টি। মোস্তাককে জেলে নেওয়া হয় 1976-এ সার্কিট হাউসের কাপলেট চুরির অভিযোগে। সারা হয় 1978 সালের 16 ডিসেম্বর উপলক্ষে, তার 7 সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন। খন্দকার মোস্তাক যেন দল গঠন করতে না পারে সেজন্যই তাকে 1976 সাল থেকে জেলে নেওয়া হয়। জাসদের মূল নেতারাও জেলে রাখা হয়। জাসদ 8টা আসন পায় আর 39টা আসন পায় আওয়ামী লীগ বিরোধী দল হয়। খন্দকার মোস্তাক দল গঠন করে নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের অবস্থানটা উনি নিতেন। আওয়ামী লীগের ভোটের বেশিরভাগই উনি পাইতেন। উনার ভোটারেরা মুসলিম লীগলে ভোট দিছিল তখন, আর মুসলিম লীগ ওই নির্বাচনে 20টা আসন পাইছিল। এইদিকে নিয়ে যাইতেছে বাংলাদেশের ভবিষ্যতের বিএনপি। এবার আসে মির্জা ফখরুলের গভর্নেন্সের প্রশ্নটা একটু আলোচনা করি। সুশাসন আসলে কি? সুশাসন মানে হইতেছে রাস্তাঘাট হবে, সুন্দর সুন্দর রাস্তা থাকবে, রাস্তায় আলো থাকবে, ট্রাফিক জ্যাম হবে না, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, জিনিসপত্রের দাম কম থাকবে, শান্তির শান্তি, আর সবাই শান্তির ছেলে হয়ে কাল কাটাবে। কিন্তু রাষ্ট্রের কাজ কি এসব নিশ্চিত করা? এটা তো সিটি কর্পোরেশনের কাজ। রাষ্ট্র মানে তো গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না। আমাদের রাষ্ট্রে তাহলে আর্মি লাগে কেন? কূটনীতি লাগে কেন? আপনাকে দেশের মধ্যে পন্দের আলো আর দিল্লি স্টারের বিরুদ্ধে কথা বলতে হয় কেন? কেন উদিসির মতো একটা সাংস্কৃতিক দলের বিরুদ্ধে কথা বলতে হয়? কেন নারী নীতির বিরুদ্ধে কথা বলতে হয়? কেন মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে কথা বলতে হয়? কেন সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলতে হয়? কেন রাখাল রাজধানীর বিরুদ্ধে কথা বলতে হয়? কেন আওয়ামী লীগের বিচার চাইতে হয়? কেন আয়নাঘর গুমের রাষ্ট্র তৈরি হয়? তার মানে পৌরসভার কাজ ছাড়াও রাষ্ট্রের গভীর কোনো কাজ আছে কি? সেটা রাষ্ট্রের কাজের মধ্যে মূল যে বিষয়টা সেটা হইতেছে ক্ষমতা প্রশ্ন, শত্রু মিত্রের প্রশ্ন। রাষ্ট্রকে তার শত্রু চিহ্নিত করতে হয়, সেই শত্রু রাষ্ট্রের ভেতরে এবং বাইরে থাকে। এখন প্রশ্ন হইতেছে যে রাষ্ট্র মানে কি সুশাসন বা গভর্নেন্স? এটা বুঝতে হবে। না বুঝলে মির্জা ফখরুলের আর বিএনপির চিন্তার খামতি ধরতে পারবেন না।
সেজন্য আমি কইছি যে বিএনপি একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি, একটা দল হয়েছে। বাংলাদেশে দেখেন না, সেখানে গণমাধ্যম নিয়ন্ত্রিত, সংসদে বিতর্ক করতে পারে না, হয় না। সেখানে গভর্নেন্স যতই ভালো হোক না কেন, সেটা জনগণের রাষ্ট্র হইতে পারবে না। রাষ্ট্র শুধু বল প্রয়োগ করে না, সে মানুষকে সম্মতিতে বাধ্য করে। এই সম্মতি আদায় হয় শিক্ষা দিয়ে, ধর্ম দিয়ে, মিডিয়া দিয়ে, সাংস্কৃতিক মানদণ্ড দিয়ে। এই জন্যই আমাদের সাথে প্রথম আলো ডেইলি স্টারে লাগে, কারণ এই সম্মতি তৈরি করে প্রথম আলো ডেইলি স্টার। বোঝা গেছে? এই যে এজিমনি তৈরি করে, এই জন্য উদিসির সাথে লাগে, এই জন্য মঙ্গল শোভাযাত্রার সাথে লাগে, কারণ সে ওই জায়গায় সম্মতি উৎপাদন করে। আমরা এমনি এমনি জিয়াপথে গরু ফেলা জব করি না, বুঝেছাও? এমনি এমনি বলি না যে ও পন্দের আলো জয় বাংলা করে দেবো, দিল্লি স্টার জয় বাংলা করে দেবো, এমনি এমনি না, কারণ ওরা সম্মতিতে বাধ্য করে। আমার যেটা রাজনীতি না, উল্টা রাজনীতি, মানে আওয়ামী লীগের পক্ষের রাজনীতিতে সম্মতি আদায় করে সে। তো আমরা যদি ক্ষমতার প্রশ্ন না তুলি না, তাহলে এই যে নৈতিক কর্তৃত্ব যেটা তৈরি করতে চায়, সেইটাকে স্বাভাবিক বলে মেনে নেই। সেজন্য মনে হয় আরে সর্বনাশ, প্রথম আলোকে কেন কিছু বলবো আমরা? প্রথম আলো তো একটা সংবাদপত্র, স্বাধীন গণমাধ্যম, এটা তো কিছু কওয়া যাবে না। এই জন্য মির্জা ফখরুলরা, বিএনপিরা ইউটিউবারদের পিছিয়ে লাগিছে, কারণ এদের কমিউনিকেটিভ পাওয়ার আছে, কারণ এরাই বৈধতা উৎপাদন করতে পারতেছে, এরাই পাবলিক স্পেসে, জনপরিসরে কমিউনিকেটিভ পাওয়ারকে চর্চা করে, এখানে মত প্রকাশ করে, বিতর্ক করে, যার ফলে জনগণ যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এলিট শ্রেণীর প্রতিনিধি হয়ে থাকাটা জটিল হয়ে যাইতেছে, এই জন্যই আমাদের উপরে চড়াও হইতেছে বিএনপি। তাই রাষ্ট্র শুধু গভর্নেন্স না, এটা শ্রেণীগত নৈতিক প্রকল্প। রাষ্ট্র কেবল আইন, ট্যাক্স বা নীতি নির্ধারণ মেশিন না, এটা একটা নৈতিক শ্রেণীগত প্রকল্প, যার মাধ্যমে কোনো গোষ্ঠী অন্যদের জীবনযাত্রা, ভবিষ্যৎ এবং স্বপ্নকে নিয়ন্ত্রণ করে। তাই এইখানে দখল, প্রতিরোধ এবং পুনর্গঠনের জায়গাটা হইতেছে ক্ষমতার কেন্দ্রীয় প্রশ্ন। ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের চরিত্র এবং পক্ষপাত চিহ্নিত করা, শাসনের নৈতিকতা যাচাই করা, এবং জনগণ কেবল সেবাগ্রহিতা না, রাজনীতির সক্রিয় অংশীদার হিসেবে কল্পনা করা। তা রাষ্ট্র, রাজনীতি এবং বিএনপির অনুধাবনের দুর্বলতা আছে না? বাংলাদেশের রাজনীতি এখন এমন একটা অদ্ভুত সন্ধিক্ষণ চলতেছে। যারা রাষ্ট্র ক্ষমতার বাইরে, তারা রাষ্ট্র নিয়ে ভাবছেন কিন্তু ভুল জায়গা থেকে। যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারা রাষ্ট্রকে বিভিন্ন স্টেক হোল্ডারদের একটা জায়গা, ক্লাব বানায় ফেলছেন। এই বাস্তবতার প্রতিক্রিয়া না থাকলে ইতিহাসের গতিপথ বদলাবে না। এমন প্রেক্ষাপটে বিএনপি নিজেকে রাজনীতির বিকল্প হিসেবে তুলে ধরতে চাচ্ছে, কিন্তু সমস্যা হইলো তারা এখনো পর্যন্ত একটা দল। রাষ্ট্র মানে গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না, রাষ্ট্র মানে একটা ক্ষমতা কাঠামো, যেখানে প্রতিপক্ষকে পরাজিত করতে হয়, জনগণকে ক্ষমতায় আনতে হয় এবং রাষ্ট্রযন্ত্রকে জনগণের অধীনে আনতে হয়। এই ক্ষমতা নির্মাণের প্রকল্প ছাড়া বিএনপি কেবলই একটা ভোট চাওয়া দল, একটা রাজনৈতিক পার্টি না। রাজনীতি মানে প্রতিপক্ষকে হটানোই শুধু না, তাকে কেন হটানো, কি ধরনের রাষ্ট্র গঠন করতে চাও, এই প্রশ্নগুলোর জবাব তৈরি করা। সেই জবাব বিএনপির কাছে নাই। যদি রাষ্ট্রকে শুধু সুশাসনের প্রশ্ন দেখেন, তাহলে আপনি হাইরা যাবেন, কারণ মানুষ শুধু পরিষেবা চায় না, তারা সম্মান চায়, নিরাপত্তা চায়, আত্মমর্যাদা চায়। ক্ষমতার প্রকৃত ব্যবহার মানে সেই মর্যাদার স্থাপনা। বিএনপি যদি সত্যিই রাজনৈতিক শক্তি হতে চায়, তাকে বুঝাই দিতে হবে সে কি ধরনের রাষ্ট্র তৈরি করতে চায়, কিভাবে নাগরিকদের সেই রাষ্ট্রের সহযাত্রী করতে চায়। রাজনীতি মানে শুধু নির্বাচন না, রাজনীতি মানে দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব, প্রতিরোধের দর্শন। বিএনপি এখনো সেই দর্শন ছুঁইতে পারেনি, কিন্তু আমাদের সেই দর্শন ছুঁইতে হবে, নইলে বাংলাদেশের মুক্তি নাই।